অনেকগুলো দিন পরে অবশেষে বাড়িতে এসে পৌঁছতে পেরেছি। এতদিন বাসায় তো থাকতে পারিনি, সেই কারফিউ যেদিন দিয়েছিল তারপর থেকে বাড়ি ছাড়া। আওয়ামী লীগের যে গুন্ডাপান্ডারা ছিল এবং এই যে পুলিশ লীগের যে হানাদার বাহিনী, এই খুনি বাহিনীর কারণে বাড়িতে থাকা সম্ভব হয়নি। আমাদের অনেক সহযোদ্ধা এই আন্দোলনে শহীদ হয়েছেন, তাদেরকে মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে। এই হত্যার পরে আজকে আমরা কি হয়েছে, আমরা যারা বেঁচে আছি তারা কিন্তু বাড়িতে পৌঁছতে পেরেছি, বাসায় আসতে পেরেছি। কিন্তু যারা আমাদের উপরে অন্যায় করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, তারা কিন্তু আজকে শুধুমাত্র ঘর ছাড়াই নয়, তারা দেশ ছাড়া। সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে পালিয়ে গিয়েছেন, আপনারা জানেন। ভারতে পালিয়ে যাওয়ার পর তিনি কিন্তু আমেরিকাতে লন্ডনে অ্যাসাইলাম চেয়েছেন, কিন্তু সেখানে অ্যাসাইলাম তিনি পাননি, এখনও পর্যন্ত পাবেন বলে মনেও হয় না। ইউএসএতেও একই অবস্থা। চীন থেকে তো আগেই তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এরপরে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো তো মনে হয় না তাকে নিবে। তার কারণ হচ্ছে লন্ডন এবং ইউএসএ তারা তো নিষেধ করে দিয়েছে, ফলে ইউরোপীয় ইউনিয়নের তাকে নেওয়ার কোনো চান্সেস নাই। এখন বেলারুশ যদি তাকে নেয়, যদি নেয় আর কি, সেটাও নিশ্চিত করে কোনো কিছু বলা যাচ্ছে না। আওয়ামী লীগের এই যে সভাপতি, তিনি এত চরম মিথ্যাবাদী একজন প্রধানমন্ত্রী ছিলেন, এত মিথ্যা কথা তিনি বলতেন। আসলে কি ফ্যাসিবাদ তো মিথ্যার উপরে টিকে থাকে, মিথ্যে ছাড়া ফ্যাসিবাদ এগোতে পারে না, টিকতে পারে না। ফলে এই মিথ্যার উপর দাঁড়িয়েই তিনি তার রাষ্ট্র ক্ষমতাটাকে কুক্ষিগত করে রেখেছিলেন এবং পদে পদে প্রত্যেকটি সময় তিনি জনগণের সঙ্গে মিথ্যাচার করে গিয়েছেন। তিনি বলেছেন যে আমাকে যদি জনগণ ক্ষমতায় রাখে তাহলে আমি থাকতে পারি, অথচ তিনি ভোট ডাকাতে গলার অবস্থা খুবই খারাপ, কিন্তু তারপর আপনাদের সঙ্গে কথা বলাটা দরকার বলে মনে হচ্ছে, তাই আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। তো এনিওয়ে, যা বলছিলাম, তো তিনি ভোট ডাকাতি করেছেন, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন, নানা কিছু করে তারপরে কিন্তু ক্ষমতায় থেকেছেন। অথচ বিপরীতে তিনি বলতেন যে আসলে তার ক্ষমতায় থাকার কোনো ইচ্ছে নেই। কিন্তু এই যে চলে যাওয়ার পরে, পালিয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তিনি আরও বেশি দমন পীড়ন করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, যেটা বিভিন্ন পত্রপত্রিকাতে প্রকাশিত হয়েছে। শুধুমাত্র তিনি পালিয়েছেন তার কারণ জনগণ গণভবনের দিকে যাত্রা করেছিল এবং সেটা শোনার পরেও তিনি বলেছিলেন যে জনগণের উপরে আরও বেশি রিপ্রেশন চালাতে, কিন্তু সেটা তো সম্ভব ছিল না, আসলে কোনো বাহিনীর পক্ষেই সম্ভব ছিল না। কিন্তু তারপরেও তিনি সেই নির্দেশ দিয়েছিলেন। কত বড় ফ্যাসিস্ট, কত বড় অত্যাচারী একজন শাসক বাংলাদেশের শাসন ক্ষমতায় বসেছিল, সেটা শেখ হাসিনাকে না দেখলে আসলে কোনোভাবেই কেউ আন্দাজ করতে পারবে না। বাংলাদেশের ইতিহাসে যতগুলো স্বৈর শাসক ক্ষমতায় ছিল, সব থেকে ভয়ানক এবং সব থেকে নিকৃষ্ট শাসক হচ্ছে শেখ হাসিনা। এই যে শেখ হাসিনা নিজেকে নিকৃষ্ট শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন বাংলাদেশের শাসন ক্ষমতায়, কি হয়েছে, কি পেয়েছেন তিনি আসলে? এই যে দীর্ঘ 15 বছর তিনি ক্ষমতায় থেকেছেন, কি লাভ হয়েছে? আজকে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এমনকি তিনি আর দেশে ফিরতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। দেশে ফিরলে তাকে এখানে শাস্তির আওতায় আসতে হবে। ওদিকে তার বাবা শেখ মুজিবুর রহমান, তার যে অবদান বাংলাদেশের এই স্বাধীনতায় ছিল, সেই অবদানকে তিনি এমনভাবে ভুলুণ্ঠিত করেছেন যে নিজেরকে তো কলঙ্কিত করেইছেন এবং তার বাবার যতটুকু যা ইতিহাস ছিল সেগুলোকেও পুরোপুরি তিনি ধূলিসাৎ করে দিয়েছেন। অথচ তিনি বলতেন তার পিতাকে তিনি কত সম্মান করেন। পিতাকে যদি তিনি আসলে সম্মানই করতেন তাহলে তার পক্ষে এই ধরনের নিকৃষ্ট জঘন্যতম কাজ কোনোভাবেই করা সম্ভব হতো না। তিনি তো ডুবেইছেন, সাথে তার পিতাকে নিয়ে ডুবেছেন। আসলে পিতাকে দিয়ে তো তিনি এতদিন ব্যবসা করে খেয়েছেন, ফলে তার ব্যবসা যখন ডুবেছে তখন তার পিতাকে নিয়ে তিনি ডুবেছেন। এটা খুবই পরিষ্কার। বাংলাদেশের শাসনামলে আওয়ামী লীগের যে ইতিহাস, আওয়ামী লীগ নিজেদের যে গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা বারংবার আমাদের সামনে প্রেজেন্ট করতেন, সেই সমস্ত কিছু একেবারে শেষ হয়ে গিয়েছে। আমরা বারংবারই বলেছি যে আওয়ামী লীগের পতন এখানে যখন হবে, এত নিকৃষ্ট, এত জঘন্যভাবে হবে যে আওয়ামী লীগ
রাজনীতিতে আর কোনোদিনও ফিরতে পারবেন কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এবং ঠিক দেখুন তাই হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি করার মতো কোনো প্রকার কোনো কিছু বেঁচে আর নেই। আওয়ামী লীগ নিজেদেরকে এমনভাবে ধ্বংস করে দিয়েছে যেটা আওয়ামী লীগ নিজেরাও আসলে কল্পনা করতে পারেনি বোধ হয়। কিন্তু জনগণ কল্পনা করতে পেরেছিল। বারংবারই বলা হয়েছিল যে জনগণের শক্তির কাছে কোনো শক্তি আসলে কোনো কিছুই না। সুতরাং জনগণকে নিয়ে এরকম এই যে এক ধরনের খেলা হচ্ছিল, এই খেলা বন্ধ করতে বারংবার তাকে হুঁশিয়ারি করা হয়েছিল, কিন্তু তিনি তা কানে নেননি, আমলে নেননি। কি হয়েছে বলুন তো? মানুষ যখন ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় তখন আসলে তিনি নিজের যে দোষ সেটা চোখে দেখতে পান না, এবং এত পরিমাণ দম্ভ তার মধ্যে গ্রো করে যে সেই দম্ভে তিনি অন্ধ হয়ে যান। এবং ঠিক শেখ হাসিনার ক্ষেত্রেও সেটা হয়েছে, এবং তার যে দল, তার দলের ক্ষেত্রেও সেটা হয়েছে। আজকে তার দল হাড়ে হাড়ে টের পাচ্ছে। আজকে তার দলের নেতারাই বলছে যে শেখ হাসিনা তার জেদের কারণে একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের কথা শেখ হাসিনা শোনেননি। শুধুমাত্র দোষ শেখ হাসিনার নয়, দোষ গোটা আওয়ামী লীগের। এবং এই যে গোটা আওয়ামী লীগের দোষ, তার খেসারত এখন আওয়ামী লীগ দিচ্ছে। কেবল তো শুরু। আওয়ামী লীগ নিজেদেরকে যেভাবে ধ্বংস করে দিয়েছে, এই ধ্বংসের জন্য তারা নিজেরাই দায়ী। কাজেই আওয়ামী লীগকে দেখে বাংলাদেশের অন্যান্য যারা রাজনৈতিক দল আছেন তাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে ভবিষ্যতে কেউ জনগণের সঙ্গে কোনো প্রকার অন্যায়, অত্যাচার, জুলুম যাতে করার দুঃসাহস না দেখান। আমরা অনেক ইতিহাস এখানে পড়েছি, ইতিহাসের বিভিন্ন পর্যায়ের কথা আমরা জানি, শুনেছি, আমরা হয়তো অনেকে দেখিনি, কিন্তু আওয়ামী লীগের এই যে ধ্বংস, এই ধ্বংস তো আমরা নিশ্চয়ই দেখেছি, তাই না? কাজেই আওয়ামী লীগের ধ্বংসের মধ্য দিয়ে এখানে বাকি যারা রয়েছেন, যারা আবার নিজেদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করার চিন্তাভাবনা করছেন, তারা এখানে অন্তত এই বিষয়গুলো মাথায় রেখে শাসন কার্য পরিচালনা করবেন। আদারওয়াইজ সেটা যদি না করে শেখ হাসিনার পথে হাঁটেন, তাহলে ধ্বংস ঠিক শেখ হাসিনার মতোই হবে। এটাও মাথায় রাখেন আর কি। এনিওয়েজ, আর যে কথাটা এখানে বলা দরকার যে শেখ হাসিনা সরকার যেহেতু মিথ্যের উপর টিকে ছিল এবং তিনি এখানে হেন কোনো কাজ নেই যা তিনি করেননি, এবং এখানে রাষ্ট্রীয় বাহিনীকে যেভাবে তিনি কাজে লাগিয়েছিলেন, এখনও পর্যন্ত সেই রাষ্ট্রীয় বাহিনীর কিন্তু কোনো প্রকার বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসা হয়নি, বরং সেনাবাহিনী তাকে এই প্রধানমন্ত্রীকে, খুনি প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তাকে সেফগার্ডে দিয়ে এসেছে, পার করে দিয়েছে ভারতে যাওয়ার জন্য। এবং এই যে বাহিনীগুলো রয়েছে, তারা কি জনগণের উপরে রিপ্রেশন করে নাই? তাহলে এই বাহিনীগুলোকে শাস্তির আওতায় আনতে হবে না? কাজে বাহিনীগুলো এখানে যতই নিজেদেরকে মানে পেশাগত অজুহাত দেখিয়ে পাওয়ানোর চেষ্টা করুক না কেন, সেটা ইন্টারিম গভর্নমেন্ট যেই হন না কেন, তার মধ্যে যদি গণতান্ত্রিক চরিত্র থাকে, তাহলে তিনি এই যে বাহিনীগুলোর মধ্যে যারা দোষী তাদেরকে খুঁজে খুঁজে শাস্তির ব্যবস্থা করবেন বলে আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করতে চাই। কারণ এত এত হত্যা যারা করেছে তাদের এখানে শাস্তি হওয়া দরকার। এখানে মানবতা বিরোধী অপরাধ তারা করেছেন, তারা হত্যাকাণ্ড করেছেন, গণহত্যা করেছেন, এবং এই গণহত্যার দায়ে তাদেরকে কোনোভাবেই এখান থেকে পার পেতে দেওয়া যাবে না। তাদেরকে এখানে শাস্তির ব্যবস্থা করতেই হবে। এছাড়া এখানে আর যে বিষয়টি বলা দরকার সেটা হচ্ছে যে আওয়ামী লীগের শাসনামলে এখানে অনেক মানুষকে গুম করে দেওয়া হয়েছে। আয়না ঘর নামে যে ঘরের কথা আমরা জানি, সেখান থেকে ইতিমধ্যে 2-3 জনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু আমরা এ কথাটা জানতে চাই যে এই যে বিগত 15 বছরের শাসনামলে অসংখ্য মানুষকে এখান থেকে গুম করে দেওয়া হয়েছে, সেই মানুষগুলো কোথায়? সেই মানুষগুলোকে কোথায় রাখা হয়েছে? এই মানুষগুলোকে ফেরত দিতে হবে। আর যদি তাদেরকে বাঁচিয়ে রাখা না হয়, তাহলে তাদের সঙ্গে কি ঘটেছে সেটা আমরা জানতে চাই, সেটা জানার পূর্ণ অধিকার আমাদের রয়েছে। কাজেই আমি বলছিলাম যে আসলে এই আওয়ামী রিজিমের তো পতন হয়েছে, আওয়ামী লীগের একদলীয় ফ্যাসিবাদী শাসনের পতন এখানে হয়েছে,
কিন্তু আমাদের কাজ বেড়ে গেছে। এই যে আওয়ামী লীগের যে সমস্ত অন্যায় অপরাধ, এই যে নানাবিধ কর্মকাণ্ড তারা এখানে করেছেন, সেগুলোর জন্য তাদেরকে জবাবদিহির আওতায় নিয়ে আসা এবং তাদের বিচারের মুখোমুখি করা। এবং এই যে প্রত্যেকটা জায়গায় আসলে বিচারের মুখোমুখি তো করতেই হবে, কিন্তু এই যে যারা এখানে দুর্নীতিবাজ বিচারপতি রয়েছে, বিচারক রয়েছে, যারা এখানে এই আইন আদালতকে নিজেদের স্বার্থে ব্যবহার করে জনগণকে প্রতারিত করেছে, এগুলোর বিচার হওয়া দরকার। এবং দোষী পুলিশ যারা এখানে রয়েছে তাদের এখানে শাস্তির আওতায় আনতে হবে। দোষী অন্যান্য বাহিনীর যারা রয়েছে তাদেরকেও এখানে আইনের আওতায় আনতে হবে। তাদেরকে কাউকে পার পেতে দেওয়া যাবে না। এই খুনিগুলোকে যদি ছাড় দেওয়া হয়, তাহলে আমাদের যে লড়াই, আমাদের যে আত্মত্যাগ, আমাদের যে এই তাজা তাজা প্রাণগুলো যে ঝরে গিয়েছে, সেই শহীদদের রক্তের সঙ্গে আসলে কম্প্রোমাইজ করা হবে। আমরা কোনোভাবেই আমাদের শহীদদের সঙ্গে, আমাদের যে সহযোদ্ধারা তাদের সঙ্গে, তাদের এই সততার সঙ্গে কোনো ধরনের কম্প্রোমাইজ আমরা করতে চাই না। এখানে সমস্ত দোষীদেরকে বিচারের আওতায় আনতে হবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।